শাইতানুর রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য আর একটি প্রশ্ন আমি আলোচনা করছি। একটি উদ্দীপক প্রথমে আলোচনা করব, এরপর উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো হতে পারে সেইগুলোর উত্তরও আমি বলে দেব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো অনুধাবন করবে। উদ্দীপক এমন হতে পারে: উসমানের প্রতিষ্ঠিত এশিয়া মাইনরের ছোট উসমানীয় রাজ্যকে সুলতান দ্বিতীয় মুরাদ এক বিশাল সাম্রাজ্যে পরিণত করেন। তার সৌভাগ্য যে বেশ কিছু রণনিপুণ সেনাপতির কর্মদক্ষতা তিনি কাজে লাগাতে সক্ষম হয়েছিলেন। তিনি তার সাম্রাজ্যকে ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় বিস্তার করে সর্বত্র সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। তবে তার এই রাজ্য বিজয়ে দেশের যে স্থিতিশীলতা এবং অর্থের প্রয়োজন ছিল, তার ব্যবস্থা পূর্ববর্তী সম্রাট তার পিতা করে রেখে গিয়েছিলেন। এটি একটি উদ্দীপক। এ আলোকে যেসব প্রশ্ন হতে পারে, যেমন ক, সিন্ধু বিজয়ী নেতার নাম কি বা সিন্ধু বিজয়ী সেনাপতির নাম কি? খ, সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণগুলো ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের সুলতান দ্বিতীয় মুরাদের পিতার সাথে কোন উমাইয়া খলিফার কাজে সামঞ্জস্য রয়েছে ব্যাখ্যা করো। এবং ঘ, তুমি কি মনে করো উদ্দীপকে দ্বিতীয় মুরাদের সাম্রাজ্যের বিস্তার সেনাপতিদের অবদানের মতোই খলিফা আল ওয়ালিদও সুযোগ্য সেনাপতিদের সহায়তা পেয়েছিলেন? তোমার উত্তরের সপক্ষে ব্যাখ্যা করো। এই 4টি ছোট প্রশ্ন হতে পারে। এই প্রশ্নগুলোর এখন আমি উত্তর বলে দিচ্ছি। ক, সিন্ধু বিজয়ী নেতার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। সিন্ধু বিজয়ী সেনাপতির নাম হলো মোহাম্মদ বিন কাসিম। খ, সিংহলের রাজা কর্তৃক খলিফা ওয়ালিদের নিকট প্রেরিত কিছু উপঢৌকন ও আরব বণিকদের বাণিজ্যিক দ্রব্যাদি নিয়ে 8খানা জাহাজ সিংহল হতে আরবে যাওয়ার সময় সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয়। হাজ্জাজ এই লুণ্ঠিত দ্রব্যের ক্ষতিপূরণ ও জলদস্যুদের শাস্তি দাবি করলে রাজা দাহির উক্ত দাবি প্রত্যাখ্যান করেন। রাজা দাহিরের এহেন আচরণে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধুর বিরুদ্ধে সৈন্য প্রেরণ করেন। রাজা দাহির কর্তৃক হাজ্জাজ বিন ইউসুফের দাবি প্রত্যাখ্যান করাই সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ ছিল। অর্থাৎ ইরাকের গভর্নর ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, তার নিকটে এই জাহাজগুলো প্রেরণ করেছিলেন সিংহলের রাজা। আর দেবলের অর্থাৎ সিন্ধু রাজা ছিল রাজা দাহির। রাজা দাহির এই জলদস্যুদের শাস্তি এবং ক্ষতিপূরণ দিতে অস্বীকার করার কারণে হাজ্জাজ বিন ইউসুফ তার বাতাসপুত্র জামাতা মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে সিন্ধু দেশে অভিযান প্রেরণ করেন। এটাই ছিল প্রত্যক্ষ কারণ। উদ্দীপকের গ এর উত্তর বলছি। উদ্দীপকের সুলতান দ্বিতীয় মুরাদের পিতার সাথে উমাইয়া খলিফা আব্দুল মালিকের কাজের সামঞ্জস্য রয়েছে। আব্দুল মালিক যখন ক্ষমতায় আরোহণ করেন, তখন উমাইয়া খিলাফতে চরম বিশৃঙ্খলা ও অস্থিরতা বিরাজ করছিল। এছাড়া খিলাফতের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই নাজুক। এরূপ প্রতিকূল পরিবেশে তিনি শক্ত হাতে শাসনদণ্ড পরিচালনা করেছিলেন।
তিনি রাজনৈতিক দূরদর্শিতা, অসীম কর্মদক্ষতা, ধৈর্য, জ্ঞান, বিচক্ষণতা, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা প্রদর্শন করে খিলাফতকে স্থিতিশীল ও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনেন এবং পার্থিব শৃঙ্খলা বিধান করে ও রাজ্য এবং রাজস্বের সংস্কার করে শক্তিশালী আর্থিক অবস্থা গড়ে তোলেন। এজন্যই তিনি দামেস্কের বিদ্রোহী ওয়ালি আমর বিন সাদকে এবং বসরার ওয়ালি মুসাবের বিরুদ্ধে অভিযান প্রেরণ করে তাদেরকে দমন করেন। আব্দুল মালিক রাজস্ব ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। রাষ্ট্রের ব্যয় সংকলন না হওয়ায় রাজস্ব বৃদ্ধির জন্য তিনি 3টি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যেমন 1, মাওয়ালিদের অমুসলিমদের মতো জিজিয়া ও খারাজ দিতে হবে। 2, কোনো আরব অনারবের জমি ক্রয় করতে পারবে না। 3, কোনো কৃষক চাষাবাদ ছেড়ে শহরে আসতে পারবে না। জিজিয়া ও খারাজ দিতে গিয়ে কৃষকরা যেন নিঃস্ব না হয়ে যায়, এজন্য কৃষির উন্নয়নে আব্দুল মালিক কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন। তা হলো 1 নম্বরে কৃষকদের মাঝে কৃষি ঋণ ব্যবস্থার প্রবর্তন করেন। 2 নম্বরে অনুর্বর অনাবাদি জমি 3 বছরের জন্য খারাজ ছাড়াই কৃষকদের মাঝে বিতরণ করেছিলেন। 3 নম্বরে চাষাবাদ ছেড়ে কৃষকদের শহরে আসতে নিরুৎসাহিতকরণ ইত্যাদি। এসব পদক্ষেপ গ্রহণের ফলে কৃষি ব্যবস্থার উন্নয়নের সাথে রাজস্ব ব্যবস্থারও ব্যাপক উন্নয়ন হয়। তাই আমরা দেখতে পাই উদ্দীপকের দ্বিতীয় মুরাদের পিতার মতোই খলিফা ওয়ালিদের পিতা আব্দুল মালিক একটি স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র রেখে গিয়েছিলেন, যার উপর ভিত্তি করে খলিফা ওয়ালিদ তার সাম্রাজ্যকে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা বিস্তার করে সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এবং ঘয়ের উত্তর প্রদত্ত উদ্দীপক হতে আমরা জানতে পারি দ্বিতীয় মুরাদ সৌভাগ্যক্রমে বেশ কিছু রণনিপুণ সেনাপতির কর্মদক্ষতার তার ছোট উসমানীয় সাম্রাজ্য ইউরোপ, এশিয়া ও আফ্রিকা বিস্তার করতে সক্ষম হয়েছিল। আমি মনে করি উক্ত দ্বিতীয় মুরাদের মতোই উমাইয়া খলিফা আল ওয়ালিদ, যাকে প্রথম আল ওয়ালিদ বলা হতো, ওয়ালিদ রণনিপুণ উচ্চ শিক্ষিত না হওয়া সত্ত্বেও সৌভাগ্যক্রমে হাজ্জাজ বিন ইউসুফ, মুসা বিন নুসাইর, কুতাইবা বিন মুসলিম, মোহাম্মদ বিন কাসেম ও তারিক বিন জিয়াদের মতো বিশ্ব বিশ্রুত রণ কৌশলীদের সহায়তা পেয়েছিলেন। অর্থাৎ এই 5 জন সেনাপতি দ্বারা তিনি এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশে অভিযান প্রেরণ করে রাজ্য দখল করতে সক্ষম হয়েছিলেন, যা দ্বারা তিনি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই 3টি মহাদেশে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছিলেন। সেনাপতি কুতাইবা বিন মুসলিম খলিফা ওয়ালিদের নির্দেশে মধ্য এশিয়া অভিযান করেন। তিনি 705 খ্রিস্টাব্দে বলক, তুখারিস্তান ও বুখারা অধিকার করেন। এরপর 710 খ্রিস্টাব্দে আমু নদী অতিক্রম করে খারিজম ও সমরকন্দ দখল করেন। এরপর 710 থেকে 713 খ্রিস্টাব্দে খোজান্দা শাস, যে তাসখান্ত রাশিয়ার, এবং ফারগানা এই রাজ্যগুলো অধিকার করেন। তার সর্বশেষ অভিযান পরিচালিত হয় 714 খ্রিস্টাব্দে কাশগড় জয়ের মাধ্যমে। জয়ের মাধ্যমে তার সর্বশেষ অভিযান হয়েছিল। এভাবে খলিফা ওয়ালিদের সাম্রাজ্য চীন পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল। অন্যদিকে সেনাপতি মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে রাজা দাহিরকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে এই ওয়ালিদের রাজত্ব কায়েম করেছিলেন। তিনি সিন্ধু অভিযানের মাধ্যমে 711 থেকে 713 খ্রিস্টাব্দের মধ্যে দেবল, শিহরান,
নিরুন, হায়দ্রাবাদ, সিস্তান, রাওয়ার, তারপরে ব্রহ্মণাবাদ ও মুলতান এই রাজ্যগুলো দখল করেছিলেন। সেনাপতি মুসা বিন নুসাইর 700 খ্রিস্টাব্দে আফ্রিকায় অভিযান চালান। তিনি মিশর, মরক্কো ও তানজিয়ারে মুসলিম শাসন সুদৃঢ় করে ভূমধ্য সাগরের কতিপয় দ্বীপও তিনি দখল করেন। এগুলো হলো মেজক্কা, মিনক্কা, আইবিকা প্রভৃতি। এছাড়া তিনি উত্তর আফ্রিকার উপকূল অঞ্চল এবং আটলান্টিক দখল করেছিলেন। সেনাপতি তারিক বিন জিয়াদের মাধ্যমে 711 খ্রিস্টাব্দে তিনি স্পেন বিজয় করেন। তিনি স্বৈরাচারী রাজা রডারিককে পরাজিত করে স্পেনে মালাগা, কানাডা, কর্ডোবা, টলেডো, সিরোনিয়া, তারপর কারমোনা, ইসিজা এইসব অঞ্চলগুলো অধিকার করেন। 712 খ্রিস্টাব্দে মুসা বিন নুসাইর সেবিল, মেরিডা, কারমানো প্রভৃতি শহর দখল করেন এবং 713 খ্রিস্টাব্দে তিনি তারিক বিন জিয়াদের সাথে মিলিত হন। তাদের সম্মিলিত বাহিনী সারাগোসা, তারপরে টেরাগোনা, তারপর অ্যারাগন, বার্সেলোনা, লিও, তারপরে গ্যালিসিয়া ও পর্তুগাল দখল করেন। এভাবে বিশ্বসেরা সেনাপতিদের সহায়তায় খলিফা ওয়ালিদ এই সাম্রাজ্য গুলো দখল করতে সক্ষম হন। তিনি সাম্রাজ্যের পূর্বে সিন্ধু হতে চীন এবং পশ্চিমে আটলান্টিক এবং ফ্রান্সের উপকূল পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলগুলো দখল করেন। সুতরাং খলিফা প্রথম আল ওয়ালিদই ছিলেন এই উমাইয়া যুগের সবচেয়ে বড় বিজেতা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো আয়ত্ত করবে। তোমাদের কল্যাণ কামনা করে এই ক্লাসটি এখনই সমাপ্ত করি। আল্লাহ হাফেজ।